ক্রিস্টিয়ানো রোনালদোকে সাবস্টিটিউট করে রবার্তো মার্তিনেজ এই বিশ্বকাপে তার বেস্ট ডিসিশনটা নিয়ে ফেলেছে এবং এই ম্যাচে রবার্তো মার্তিনেজ আরও কিছু ব্রেভ ডিসিশন নিয়েছে, যার কারণে পর্তুগাল এই ম্যাচটা সার্ভাইভ করতে পেরেছে। তো এর পাশাপাশি এই ম্যাচটা ছিল পিওর নস্টালজিয়া এবং তার পাশাপাশি আপনি ড্রামাও বলতে পারেন কিংবা সিনেমাও বলতে পারেন এবং ইমোশনাল তো বটেই, কারণ প্রত্যেকটা মাদ্রিদিস্তার জন্য এই ম্যাচটা ছিল প্রপার ইমোশন দিয়ে ভরা। কারণ লুকা মদ্রিচ এরপর থেকে আর বিশ্বকাপ খেলতে পারবে না এবং বিশ্বকাপ ম্যাচে আমরা তাকে আর দেখতে পারবো না, কারণ ক্রোয়েশিয়া এলিমিনেটেড হয়ে গিয়েছে। এবং তার পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচটাতে তার নকআউটে প্রথম গোল করে ফেলেছে। মানে সে 6টা বিশ্বকাপ খেলেছে, কিন্তু 6টা বিশ্বকাপের একটাতেও সে নকআউটে কোনো গোল করতে পারেনি এতদিন পর্যন্ত। এবং এই ম্যাচটাতে একটা পেনাল্টি সে পায় এবং সেখান থেকে সে গোল করে। তো কেমন ছিল পর্তুগালের আজকের পারফরমেন্স, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে আসা যাক যে আমি কেন বললাম যে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোকে সাবস্টিটিউট করে বেস্ট ডিসিশন নিয়েছিল রবার্তো মার্তিনেজ। তার কারণ হচ্ছে আমরা যারা খেলা দেখেছি তারা দেখেছি যে ক্রিস্টিয়ানো রোনালদো 70 মিনিট কিংবা 80 মিনিটের ওই দিকে গিয়ে আর তার 100% দিতে পারতেছিল না। সে গোল করেছিল বটে, কিন্তু ওই টাইমে পর্তুগালের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হচ্ছে ক্রোয়েশিয়াকে প্রেস করা। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো পুরো 90 মিনিট আর একই রিদমে প্রেস করতে পারেনি এবং এই জন্য রবার্তো মার্তিনেজ একটা ব্রেভ ডিসিশন নিয়েছিল এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে সে সাবস্টিটিউট করে। এবং এই ম্যাচটাতে এই রবার্তো মার্তিনেজ আরও অনেক সাবস্টিটিউশন করে, যেগুলো আমার মনে হচ্ছিল যে করা প্রয়োজন ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রুনো ফার্নান্ডেজ। এই ম্যাচটা যারা দেখেছেন তারা এটা অবশ্যই খেয়াল করে থাকবেন যে এই ম্যাচটাতে ব্রুনো ফার্নান্ডেজ অ্যাডভান্স একটা রোলে খেলতেছিল। সে কিছু ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে উপরের দিকে উঠে যাচ্ছিল, মানে তার গোল করা এতটাই প্রয়োজন ছিল। এবং তার পাশাপাশি সে বল ওইভাবে আর ক্যারি করতে পারতেছিল না, যার কারণে বল ক্যারি করার জন্য নামানো হয় বার্নার্ডো সিলভাকে। এই ম্যাচটা আমরা যারা দেখেছি তারা এটা অবশ্যই খেয়াল করে থাকবো যে বারবার ট্রানজিশনে পর্তুগাল পুরোপুরি খুলে যাচ্ছিল, পর্তুগালের ডিফেন্স লাইন পুরোপুরি খুলে যাচ্ছিল এবং আমাদের জোয়াও নেভেসকে রেখে দেওয়া হয়েছিল ডার্টি ওয়ার্কগুলো করার জন্য। এবং ওই পাশ থেকে জোয়াও ক্যানসেলোকে উঠে নেওয়া হয়, কারণ জোয়াও ক্যানসেলো একজন ফুল ব্যাক যে কিনা অনেক বেশি উপরের দিকে যায়, যে কিনা অফেন্সিভলি অনেক ভালো, কিন্তু ডিফেন্সিভ কন্ট্রিবিউশন তার ওই পরিমাণ নেই। এবং পর্তুগাল প্রথম যে গোলটা কনসিড করে সেক্ষেত্রে জোয়াও ক্যানসেলোর পায়ের ফাঁক দিয়ে বলটা বের হয়ে যায় এবং তারপর ডিয়াগো কস্টার পায়ের ফাঁক দিয়ে গিয়ে সেটা গোল হয়ে যায় এবং এই জায়গায় নামানো হয় নেলসন সেমেডোকে। এবং সেমেডো প্রিটি মাচ ডিফেন্স খুব ভালোভাবেই করেছে। এবং তার পাশাপাশি যে বিষয়টা আরও চোখে পড়েছে সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নাকি ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি এটা অ্যাগ্রি করি না, কারণ আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ ছিল আমাদের ডিয়াগো কস্টা। ডিয়াগো কস্টা এই ম্যাচটাতে যে পারফরমেন্স ডেলিভার করেছে, আমার মনে হচ্ছিল যে আমি ডিয়াগো কস্তাকে না, আমি ওই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের থিবো কর্তোয়াকে। থিবো কর্তোয়ার মতো পারফরমেন্স সে ডেলিভার করতেছিল। কে জানে থিবো কর্তোয়ার বর্তমানে বয়স হয়ে গিয়েছে এবং ডিয়াগো কস্তা হয়তো চাচ্ছে রিয়াল মাদ্রিদে যাইতে, এই জন্যই হয়তো এইরকম পারফরমেন্স সে ডেলিভার করলো। তো বলা যায় যে মোটামুটি পর্তুগালের মতোই খেলেছে, কারণ পর্তুগালের প্রথমার্ধের ম্যাচ দেখে আমার মনেই হচ্ছিল না যে পর্তুগাল এই ম্যাচটা কোনোভাবে বের করে আনতে পারবে। এবং তার পরবর্তীতে তারা আবার গোল কনসিড করে এবং সেখান থেকে আবার তারা ফিরে আসে। কিন্তু কন্ট্রোভার্সি যে বিষয়টা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে ক্রোয়েশিয়া যে 112 মিনিটে গিয়ে যে গোলটা করেছিল সেই গোলটা রুলড আউট হয়ে যায়, কারণ সেটা অফসাইড দিয়ে দেওয়া হয়। এবং কথা হচ্ছে এটাকে আসলেই অফসাইড ছিল, তো খালি চোখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটা অফসাইড ছিল। কিন্তু যখন স্পিগোমিটারে দেখা হয় সেটাই দেখা যায় যে হালকা একটু টাচ লেগেছিল। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন প্রথমে যখন বলটা শর্ট করে ওই সাইড থেকে, তখন এই পাশে যে অ্যাটাকার ছিল সে অন সাইডে ছিল, কিন্তু রেনাতো ভেগার সামনে যে অ্যাটাকার ছিল তার মাথায় যখন বলটা লাগে তখন এই পাশের অ্যাটাকারটা অফসাইড হয়ে যায় এবং এই জন্য এই গোলটা রুলড আউট হয়ে যায়। তো যারা ভাবতেছেন যে এটা রিগড ছিল তারা ভাবতে পারেন, কারণ এইরকম অনেক ডিসিশন এই বিশ্বকাপে আমরা দেখেছি যেগুলো আমাদের মনে হচ্ছিল একটা, কিন্তু রেফারির ডিসিশন এসেছে আর একটা। এবং এই ম্যাচটা শেষে পর্তুগাল যেটা করেছে সেটা আমার পুরোপুরি হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। তারা লেট ডিয়াগো জটার জার্সি গায়ে দিয়ে সেলিব্রেশন করেছে এবং ডিয়াগো জটাকে তারা স্মরণ করেছে, কারণ এই দিনটাতে ঠিক 1 বছর আগে ডিয়াগো জটা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে এবং তার স্মরণেই আজকের ম্যাচটা পর্তুগাল এইভাবে খেলেছে। এবং স্কোর লাইনটা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে সেক্ষেত্রে 2-1 হয়েছে এবং ডিয়াগো জটার জার্সি নাম্বারও ছিল 21। তো বলা যায় যে পিওর ইমোশনাল মোমেন্ট ছিল এটা। এবং তার পাশাপাশি লুকা মদ্রিচ, আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান রয়েছি আমরা সবাই লুকা মদ্রিচকে ভালোবাসি এবং লুকা মদ্রিচ আমাদের জন্য যা করেছে লিটারালি
আমাদের সেটা সবসময় মনে রাখতে হবে। এবং ক্রিস্টিয়ানো রোনালদোকেও সে যেভাবে সার্ভিস দিয়েছে এই আমাদের রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় 6 বছরে, সেটাও আমাদের সকলেরই মনে থাকার কথা। এবং এই ম্যাচটা শেষে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমি এই জন্য ইমোশনাল হইনি যে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচটা জিতেছে, আমি এই জন্য ইমোশনাল হয়েছি যে লুকা মদ্রিচ হয়তো আর ক্রোয়েশিয়ার জার্সি গায়ে দিবে না এবং আমরা হয়তো আর লুকা মদ্রিচকে ক্রোয়েশিয়ার জার্সিতে বিশ্বকাপ খেলতে দেখতে পারবো না। এবং এই জন্য এই ম্যাচটাতে আমি উদযাপন করার চাইতে বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো এখন আসা যাক পর্তুগালের সামনে যে সমস্যাটা আসতেছে সেটা নিয়ে একটু কথা বলা যাক। পর্তুগালের বর্তমানে যে প্রতিপক্ষ সেটা হচ্ছে স্পেন, এবং স্পেন বর্তমানে মানে পর্তুগালের মতো অবস্থাতেই রয়েছে। তাদের ফর্মটাও যে এত ভালো সেটা না, কিন্তু পর্তুগালের চাইতে অবশ্যই ভালো ফর্মে তারা রয়েছে। কিন্তু কথা হচ্ছে পর্তুগাল ইউরোপিয়ান টিমগুলোর সাথে খুব ভালোই করে, এবং কিছুদিন আগেও আমরা দেখেছি যে নেশনস লিগ ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদো নেশনস লিগ ট্রফিটা জিতেছিল। তো এখন দেখার বিষয় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো কি আবারও স্পেনকে হারাতে পারবে? আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।